কিছুদিন আগে যারা ভাত খাওয়ার টাকা আসলে না বলতো আমার মানি ব্যাগে কোনো টাকা নাই, দুদিন পরে শুনি সে জমিদারের নাতি। এনসিপির কোনো নিজস্ব ভোট ব্যাংক নাই, এদের ইয়াংদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। না আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এই ভদ্রলোককে আমি বলি যে ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক হলো এই ভদ্রলোক। ইউনূস সরকারে অনেকেই দুর্নীতি করছে, কিন্তু একটা আইকন লাগে না, উনি হলো সে আইকন। এখন সেই আইকন হলো এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং পরিচালক। তো এনসিপির সঙ্গে কিন্তু পবিত্রতা খুব একটা জড়িত নাই, বরঞ্চ এই চাঁদাবাজি, মাস্তানি, এই সমস্ত বিশেষণ এদের নামের সঙ্গে জড়াই গেছে। এদের কোনো গুড ইমেজ নাই। জামাতের আর যাই হোক ভাই, এরা পলিটিক্যালি কি আমি জানি না, এরা চলা যাচ্ছে না, কিন্তু এরা ফিনান্সিয়ালি যে করাপ্ট না, এটা কিন্তু তারা বিভিন্ন সময় জোর গলায় বলে, এবং এটাও কিন্তু কেউ প্রমাণ করতে পায় না। একসময় তো তারা মন্ত্রী তো ছিল ভাই, তাদের 2টা মন্ত্রী আসছিল, ওই 2 মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো ফিনান্সিয়াল কারাপশন কেউ পায় নাই। কাজে তারা ফিনান্সিয়ালি অনেস্ট, এটা তারা কিন্তু এস্টাবলিশ করতে পারছে। এবং এরকম একটা দল যে মিলছে এমন এক দলের সঙ্গে যারা নাকি কিছুদিন আগে যারা ভাত খাওয়ার টাকা আসলে না বলতো আমার মানি ব্যাগে কোনো টাকা নাই, 2 দিন পরে শুনি সে জমিদারের নাতি। কেউ বলে আমার এলাকার সবচেয়ে ভাঙা ঘরটা আমাদের, 2 দিন পরে বলে যে এই আমার বাড়ি হলো সবচেয়ে সমৃদ্ধ বাড়ি, আমার বাড়িতে 3টা পুকুর আছে। তো পুকুরগুলি কার? তার বাপের। ইলেকশনে যখন নমিনেশন সাবমিট করে হলফনামা দেখা যায় তার বাপের আছে 20 লাখ টাকা, তার হলো 98 লাখ টাকা। তো যে বাপের 3টা পুকুর তার 20 লাখ টাকা, আর তোমার কিছুই নাই, 2 দিন আগে চাকরির জন্য ফেফে করছো, তোমার ওইগুলো 98 লাখ টাকা। তো এই সমস্ত লোককে নিয়ে যখন জামাত যায় তখন না মিলে না, মানুষ মিলাইতে পারে না। একটা দল আরেকটা দলের সঙ্গে কখন জোট করে, এটা কিন্তু কোনো আদর্শিক জোট না, এটা হচ্ছে কি নির্বাচন সমঝোতার জোট। তার মানে এখানে ভোটের হিসাবটা হলো মেইন ফ্যাক্টর, যে ও আসলে পরে আমার ইমেজ একটু বৃদ্ধি পায়, অতএব আমি কিছু বাড়তি ভোট পাবো, অথবা ওর কিছু ভোট ব্যাংক আছে, সেই ভোটগুলি আমার লোক পাবে, আবার যেখানে ওকে দিতে হবে সেখানে আমি দিব, লেনদেনটা হবে ইকুয়াল হবে। এটা একটা আনইভেন হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা আমি মনে করি। বরঞ্চ জামাতের লস হবে কোথাও, আমি জামাতের লসটা বলি। গত অগাস্টে হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এক ধরনের টর্চার চলছে। মামলা মোকদ্দমা হয়েছে, দখলদারি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, এবং এই পুরো কাজটার জন্য 95% ক্ষেত্রে দায় ছিল বিএনপি অথবা বিএনপির নামধারী কেউ একজন। সে নিজে বিএনপি করে না, কিন্তু বিএনপির নাম নিয়ে চলে, যুব দল হতে পারে, ছাত্র, এরা করছে এগুলো। সেই সময়ে জামাতের খুব একটা ইতিবাচক ভূমিকা ছিল। জামাত ওদেরকে প্রোটেকশন দিচ্ছে নানাভাবে, এবং তাদেরকে এক ধরনের হেল্পও করছে। এই যে ইতিবাচক ভূমিকাটা, এই ভূমিকার ফল কিন্তু আপনারা পাচ্ছেন হলো এই যে রাকসু নির্বাচনে, এখানে কিন্তু ওই ফলটাই কিন্তু এখানে আসছে। মানে এরা ভাবছে, আওয়ামী লীগের এই সমস্ত লোকরা ভাবছে যে জামাত আমাকে সেভ করতে পারবে, জামাত আমার জন্য কম ক্ষতিকর, এরকম একটা ভাবনা। তারা জামাত বিএনপি কাউকে পছন্দ করে না, কিন্তু কম ক্ষতিকর হিসাব করছে। এখন জামাত যখন এনসিপির সঙ্গে জোট করছে, তখন তাদের কাছে আপনি আওয়ামী লীগের যে কোনো লেভেলে একজন লোককে বলেন যে জামাত, বিএনপি, এনসিপি, তুমি সবচেয়ে অপছন্দ করো কাকে, সে 1 নম্বরে বলবে এনসিপি। কি কারণে বলবে? যে তারা তো একটা রাজ চালাচ্ছিল, সেটা দুর্নীতি হোক, দখলদারিত্ব হোক, একই আনন্দের সঙ্গে তারা মানে কাজকাম করছিল। এই কাজকামটা বন্ধ হয়েছে কার জন্য? সেই আন্দোলনে সবাই ছিল, জামাত ছিল, বিএনপি ছিল, সবাই ছিল, কিন্তু দাবিদার কারা বেশি? এরা হলো দাবি, এরা নিজেরাই দাবি করে আমরাই সে আন্দোলন করছি, আমরাই হটাইছি, আমরাই আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস স্থগিত করছি, আমরাই করছি, হাসনাত দলিত করছি এগুলো। তো সেই হিসাবে তাদের রাগটা কিন্তু বেসিক্যালি এনসিপির সঙ্গে, এবং যে কারণে এই যার সঙ্গে তাদের সবচেয়ে বেশি রাগ, সে যখন তুলনামূলকভাবে যাকে নিরাপদ মনে করে তার সঙ্গে যে যুক্ত হয়, তখন তারা কিন্তু একটা সন্দেহ করবে। এবং যে কারণে আওয়ামী লীগের যে একটা অংশ ভোট জামাত এতদিন আশা করছিল, সেই ভোটটা জামাত কতটুকু পাবে এটা আমার কাছে সন্দেহ আছে এনসিপিকে নিয়ে। মানে আওয়ামী লীগের ভোট থেকে বঞ্চিত হওয়া, আওয়ামী লীগের ভোট বঞ্চিত হবে আমি তা বলছি না, কতটুকু পাবে আমি জানি না। তো মনে হয় যে আগে যতটুকু সম্ভাবনা ছিল তার চেয়ে একটু হলো কমছে। এটা হলো জামাতের একটা মানে আপনার 2 নম্বর হলো এনসিপির কোনো নিজস্ব ভোট ব্যাংক নাই, একদমই যে নাই, এটা এই সমস্ত ছাত্র সংসদ নির্বাচন যায়, এরা তো ইয়াংদের দল, এদের ইয়াংদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, কোথাও তারা সেকেন্ড হইতে পারে না, থার্ডও হয় নাই। কাজে এদের ইয়াংদের মধ্যেও তো কোনো গ্রহণযোগ্যতা নাই, আর বয়স্কদের মধ্যে তো নাই। তো সেরকমভাবে এনসিপি কোনো ভোট ব্যাংক জামাত পাবে না।
জামাতের নিজস্ব ভোট ব্যাংক এমনি আছে। আপনি একটা খাবারের একটা প্যাকেজ রাখছেন, ওটার মধ্যে অনেক স্বাস্থ্যকর ফল টল আছে, তার সঙ্গে ছোট একটা অ্যালকোহলের বোতল আছে। আমি তো স্বাস্থ্যকর ফলগুলি চাই, কিন্তু আমি তো ভাই অ্যালকোহলটা চাই না, মদটা তো আমি চাই না। সরকার যে প্রক্রিয়া বোঝায় জীবনে বুঝবে না, এটা বুঝাইতে হবে পলিটিক্যাল পার্টিগুলো। নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জটা করতে যেয়ে তারা ঝামেলা পড়বে, তারা এটা মানে সমাধান সহজে করতে পারবে না। এখানে সরকারের দিক থেকে যে ঝামেলাটা হয়েছে সেটা হলো সরকার যে প্রক্রিয়ায় রেফারেন্ডামটা চাপিয়ে দিয়েছে, আমি বলবো এটা চাপিয়ে দিয়েছে, এটা একটা ভয়ঙ্কর পদ্ধতি। মানে এইভাবে রেফারেন্ডাম হয় না রে ভাই, রেফারেন্ডাম এভাবে হয় না। আপনি একই সঙ্গে একাধিক প্রশ্ন, চারটা মূল প্রশ্ন, চারটার মধ্যে আবার অনেকগুলি আপনার আবার শাখা প্রশ্ন আছে, এরকম 10-12টা প্রশ্নের আমি দেখলাম সরকার একটা বিজ্ঞাপন করছে যে আপনি যদি এইগুলি চান কিনা, চাইলে হ্যাঁ বলুন, হ্যাঁ বললে সবগুলি পাবেন, না বললে সবগুলি পাবেন না। এটা হলো একটা বিভ্রান্তিকর প্রচারণা। বিভ্রান্তিকর প্রচারণা করো সেটা আমি বলি আপনাকে। এখানে অনেকগুলি বিষয় আছে যার সঙ্গে জামাত একমত, বিএনপি একমত না, বুঝলেন। আবার এর মধ্যে কিছু আছে যেগুলোতে জামাত একমত, আবার বিএনপি সেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এখানে যেভাবে করছে এখানে কারোরই 100% একমত না, আবার কেউ 100% দ্বিমত না। আমি নিজে কয়েকটা বিষয়ে খুবই একমত। যেমন আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি চাই, এটা আমি চাই, এবং আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে পিয়ার পদ্ধতিতে চাই। আমি ব্যক্তি হিসেবে, একজন ভোটার হিসেবে এটা আমি চাই। আবার ওখানে অনেক কিছু আছে যেগুলো আমি চাই না, যেমন অনেক সাংবিধানিক যে ইগুলো আছে, আপনার যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো গঠন প্রক্রিয়া যেভাবে করছে ওটা আমি চাই না। এখন আমি যদি না দেই তাহলে তো আমি উচ্চ কক্ষ পাইলাম না, তাহলে তো আমার লস হয়ে গেলো। আবার যদি হ্যাঁ দেই তাহলে তো ওইটা আমি চাইলাম না, তাহলে তো আমার তাও লস হয়ে গেলো। কাজে এইভাবে রেফারেন্ডাম হয় না। যদি এমন হতো যে প্রত্যেকটা, এখন তো আমাকে 2টা ঘর দিয়েছে টিক চিহ্ন প্যাকেজ করে, যদি প্রত্যেকটার পাশে টিক চিহ্ন থাকতো, এখন তো চারটার জন্য একটা, একটাই মতামত। পৃথিবীর কোথাও ওনারা দেখাতে পারবে না 4টার জন্য একটা টিক চিহ্ন দেওয়া হয়, এই প্যাকেজ হয় না। আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি একটা খাবারের একটা প্যাকেজ রাখছেন, ওটার মধ্যে অনেক স্বাস্থ্যকর ফল টল আছে, তার সঙ্গে ছোট একটা অ্যালকোহলের বোতল আছে। আমি তো স্বাস্থ্যকর ফলগুলি চাই, কিন্তু আমি তো ভাই অ্যালকোহলটা চাই না, মদটা তো আমি চাই না। কিন্তু বলে না, নিলে তোমাকে পুরোটাই নিতে হবে। এটা কেমন কথা রে ভাই? মদ এবং ফল একসঙ্গে যায় না। কাজে এই রেফারেন্ডাম এটা একটা ফালতু, মানে একটা ভয়ঙ্কর রেফারেন্ডাম আমি বলবো। বাংলাদেশের জনগণ এটা নিয়ে অত আগ্রহী না, কিন্তু যদি রাজনৈতিক দলগুলো যদি মাঠে নামে, যেমন ধরেন আওয়ামী লীগ, আপনার জামাত আছে, এনসিপি আছে, ইসলামী আন্দোলন আছে, এটা একটা জোটের মতো আছে, ওদিকে বিএনপি আছে, বিএনপির সঙ্গে আরো কিছু জোট টোট আছে। এখন এরা সবাই যদি এই প্রসঙ্গটা নিয়ে মানুষের কাছে যায়, মানুষ জানবে, একজন জানলে তার কাছ থেকে আরেকজন জানবে। কিন্তু এমনিতে যে এটা নিয়ে মানুষের মধ্যে খুব একটা চিন্তা আছে, আগ্রহ আছে, উৎসাহ আছে যে এটা করবো, এটা হবে, মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশে কয়জন লোক বুঝে বলেন তো আপনি আমারে? কয়জন লোক বুঝে? মানে 1% লোকও বুঝে না। কারণ বুঝবে কেমন করে, কোনদিন তো দেখে নাই, এমন দেখে নাই। এখন এটা হলো বুঝাইতে হবে। কে বুঝাবে? সরকার যে প্রক্রিয়ায় বুঝায় জীবনে বুঝবে না, এটা বুঝাইতে হবে পলিটিক্যাল পার্টিগুলোর। তো পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু মানে এখন পর্যন্ত আমি কোনো পলিটিক্যাল পার্টিকেই দেখি নাই যে তারা এই গণভোট নিয়ে খুব একটা সক্রিয় হয়ে মানুষকে বোঝাচ্ছে। আমি কিন্তু তারেক রহমান সাহেবকে প্রশ্ন করছিলাম যে আপনি যে লেখছেন আপনার ইনকাম হলো 6,60,000 টাকা না 61,000 টাকা, যেটা ভাগ করলে দাঁড়ায় প্রতি মাসে 56,000 টাকা। তো 56,000 টাকা আপনার যদি ইনকাম হয় প্রতি মাসে, তাহলে আপনি গুলশানে বাসা ভাড়া দেন কোথেকে? ওই বাসায় ভাড়া কত? প্রশ্ন করছিলাম। আপনার গাড়ির তেলের খরচ কে দেয়? এই প্রশ্ন কিন্তু আমি করছি। ইন্টারেস্টিং হলো, আমি এটা বলি আপনাদেরকে, ইন্টারেস্টিং হলো তারেক রহমান সাহেব কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করছেন। ওনার সঙ্গে নিজে আমি গতকালকে রাতে বসছিলাম, উনি আমাকে ব্যাখ্যা দিচ্ছেন যে কিভাবে এই বাড়ি ওনার, এই বাড়ি আমি ভাড়া নিয়ে নেই। উনি বলছেন এই বাড়ি হলো আমার মায়ের বাড়ি, ওনার মায়ের বাড়ি, সেই বাড়ি এতদিন ভাড়ায় ছিল, ভাড়ায় থাকার পর উনি এইভাবে আসছেন। আমি ব্যাখ্যা, উনি যে ব্যাখ্যাটা আমাকে দিচ্ছেন আমি ব্যাখ্যায় স্যাটিসফাইড ভাই। আর উনি ব্যাখ্যা করে বলছেন যে গত 17 বছর আমি দেশের বাইরে, তাহলে আমার তো কোনো ইনকাম নাই এখানে, এই দেশে তো ট্যাক্স জমা কোনো ইনকাম নাই।
এবং সেই ইনকাম উনি বলছেন যে আমি যখন আমার আব্বা মারা যান তখন সাত্তার সরকার 2 নাবালক সন্তানকে জন্য কিছু গভর্নমেন্ট কিছু টাকা দিয়েছিল, সেই টাকাটা কিভাবে এফবিআই রাখা হয়েছিল এবং উনি বিদেশ যাওয়ার আগ পর্যন্ত ওই টাকায় কিভাবে ট্যাক্স দিয়েছেন ডিটেল আমাকে ব্যাখ্যা দিয়েছেন। সেই টাকাটাই উনি এখন দেখাইছেন, ওনার মান্থলি ইয়ারলি ইনকামটা। তো এখানে এই ব্যাখ্যাগুলি যদি আমি না জানতাম তাহলে কিন্তু আমার ওই কথা ঠিক ছিল। নিশ্চয়ই জামাতের আমির সাহেবের একটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যা আমি পাই নাই, পাইলে হয়তো তখন আমি বলবো যে তাহলে উনি ঠিকই আছে। আবার তারেক রহমান সাহেব কিন্তু ওনার পেশা দেখাইছেন রাজনীতি। আমি এতে হ্যাপি যে আপনি রাজনীতি তো করেন। যদি তারেক রহমান সাহেব ফুল টাইম পলিটিশিয়ান হন তাহলে জামাতের আমির কোনো ফুল টাইম পলিটিশিয়ান হবে না। আমার কথা হলো কি, এতে কিছু যায় আসে না, বাট যায় আসে কোথায় আপনি কি বলছেন কি বলছেন না, এটা দিয়ে কিন্তু দেশের মানুষ আপনাকে বিচার করে। এখন হয়তো দেশের মানুষ অতটা বুঝে না, কম বুঝে, যদি কম বুঝে ব্যাখ্যা করাটা আপনার দায়িত্ব।